হ্যালো স্টুডেন্টস, আমি চ্যাম্প এডুকেটিসের পক্ষ থেকে তোমাদের অনিকেত স্যার। তো সামনেই আমাদের জিডি এক্সাম। তো আমি নিয়ে চলে এসেছি জিডি এক্সামের জন্য আজকে পিওয়াইকিউ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আমি অনেক দিন ধরে ক্লাস নিয়ে আসতে পারছিলাম না। তো এখন থেকে আমার এই চ্যানেলে মূলত তোমরা ম্যাথ এবং রিজনিং এর সমস্ত পিওয়াইকিউ, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস যে এক্সাম এবং রেগুলার বেসিসে যে সমস্ত এই আরআরবি, এসএসসি, ব্যাংকিং, এসবিআই, আইবিপিএস, পিএসসি, সিডিএস, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য যে সমস্ত স্টেট গভর্নমেন্টের পরীক্ষা আছে সেগুলোর টোটাল ফ্রিতে ম্যাথ রিজনিং প্র্যাকটিস আমার এই চ্যানেল থেকে কিন্তু তোমরা করতে পারবে। এইবারে তো আজকে আমাদের যে 11 তারিখ, সেই 11 তারিখে এসএসসি জিডির যে এক্সাম শিডিউল সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এবার এখন তোমাকে কি করতে হবে, জাস্ট পিওয়াইকিউ গুলো ঠিক মতো প্র্যাকটিস করতে হবে লাস্ট মিনিটে গিয়ে। এখন মূলত জিডিতে যে ট্রেন্ডিং কোশ্চেন সেইগুলো আমি এখন নিয়ে আসবো এই কয়েকদিন ম্যাথ এবং রিজনিং এর যে সেটগুলো করাবো সেখান থেকেই মূলত কোশ্চেন আসার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো চলো আজকের কোশ্চেনগুলো প্র্যাকটিস কোশ্চেন শুরু করা যাক। দেখো কি বলেছে, এ স্টক পোর্টফোলিও, অর্থাৎ একটি স্টক পোর্টফোলিও আছে। এ পোর্টফোলিও 20%, যার রিটার্ন 6%, স্টক বি 30%, যার রিটার্ন 8%, স্টক সি পোর্টফোলিও 20% এবং এর রিটার্ন 4%, এবং ডি পোর্টফোলিওর বাকি 30%, এর রিটার্ন -5%। তাহলে পোর্টফোলিওর গড় রিটার্ন কত? এইবার দেখো টোটাল কি বলেছে, টোটাল আমাকে বলেছে হলো, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে টোটাল কি বলেছে। এখানে যদি আমি এই টোটাল পোর্টফোলিওকে 100 ধরি তাহলে কিন্তু আমার পয়েন্টে ক্যালকুলেশন আসবে। তাহলে পয়েন্টটাকে আমি অ্যাভয়েড করার জন্য এটাকে ধরে নিলাম আমি 1000 টোটাল পোর্টফোলিও। এবার এখানে আমি কি করব, এ বি সি ডি, এ বি সি ডি। এবার এ পোর্টফোলিওর কতটা, এ বলছে 20%, তাহলে 1000-এর 20% মানে 200, বি 30% মানে 300, সি 20% মানে 200 এবং ডি হলো 30% মানে 300। এবার এর উপরে একটা রিটার্ন দেওয়া আছে কত পার্সেন্ট, যে +6%। তাহলে এর 6% মানে কত, 12। এখানে দেখো কত বলেছে, এখানে হবে হলো আমাদের, দেখো এখানে বলেছে হলো 8% মানে 24। এখানে কত বলেছে 200-তে, এখানে বলেছে হলো আমাদের 4% মানে 8, এবং এখানে কত -5%, এখানে হলো 4%, এখানে হলো 12%। তাহলে -5% মানে -15। এবার এই সবগুলো প্লাস, তাহলে 12 × 36, 36 আর 8 44, 44 - 15 করলে কত হয় 29। এবার 29/1000 এটা ক্যালকুলেট করলে কত হবে 2.9%। তো এই হলো এর উত্তর। এ দেখো 2. অপশন 1 হলো রাইট অ্যান্সার। তো এই যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু রিসেন্ট এক্সামে সব এসছে কিন্তু, সুতরাং ভালোভাবে করো। তাহলে দেখো সিম্পলিফিকেশনের একটা কোশ্চেন দিয়েছে, তো এখানে আমাদের ওই রুলটা রাখবে, তাহলে ভিনকুলাম মানে হলো এইটা, বি হলো ব্র্যাকেট, অফ মানে অফ যদি থাকে, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো দেখো এখানে 7×4 কত হলো 11, 7 - 11 মানে -4। আমি এটা কিন্তু আমি করছি না, কিন্তু এটা ডাইরেক্ট এখানেই সলভ করবো, পরীক্ষায় আমাদের যেভাবে করতে হবে। 7×4 11, 7 - 11 কত হবে 7, আর সাথে সরি আমাদের একটু চিহ্ন দেখতে ভুল হয়ে গেছে ওই কারণে। দেখো 7 আর সাথে 14, 14 - 4 10, 7 - 10 -3, এই মাইনাস আর এই -3 প্লাস হয়ে গেল। তাহলে 7 - 11 + 3, তাহলে 7 + 3 -11 মানে -1। 14 - 1 মানে 13, 13 - 13 মানে 0। তাহলে এখানে উত্তর হবে 3, অর্থাৎ অপশন 0। এবার আমি কিন্তু মুখে মুখে করলাম, এবার তোমরা যদি প্রথমে এইটাকে ভাঙতে হবে। দেখো তাহলে এইটাকে ভাঙলে কত পাবো, যে 7 - 10। এবার 7 - 10কে ভাঙলে কত পাবো, -3।
তাহলে এই যে -3টা পেলাম, এই -3 আর এই যে এই মাইনাস, এটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এবার এইটা যদি প্লাস হয়ে যায় তাহলে এই যে দেখো 14 আর 3 কত হলো, এই যে এই 14 সঙ্গে যোগ করলাম, মানে 14 আর 3 হলো 17, 14 আর 3 হলো 17, ঠিক আছে। আর একটু গন্ডগোল হয়ে গেল নিচে আমাদের। দেখো এইটু প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেট সলভ করলে কত পাবো, ফার্স্ট ব্র্যাকেট সলভ করলে আমি পাবো 7, 7 সাথে 14, 7 মাইনাস 10। এবারে সেকেন্ড ব্র্যাকেটে কত আসলো, সেকেন্ড ব্র্যাকেট ওঠালে কত পেলাম, সেকেন্ড ব্র্যাকেট ওঠালে পেলাম +3, মানে এই থার্ড ব্র্যাকেটে থাকবে হলো 7 মাইনাস 11 প্লাস 3 প্লাস 14, বোঝা গেল। এইবারে দেখো 7 3 10, তাহলে 10 মাইনাস 11 -1, মানে +13। এবার 13 মাইনাস +13, মানে এই চিহ্ন এখানে আসলে 13 মাইনাস 13 মানে 0। তো এটা আমি কিন্তু মুখে মুখে করেছিলাম, যতটা পারো পরীক্ষায় তোমাকে কিন্তু ক্যালকুলেশন অ্যাভয়েড করতে হবে, যে ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে সেটা তো করতেই হবে। এইবার দেখো এইখানে একটা কোশ্চেন বলেছে, এখানে যদি ক্যালকুলেশন করতে যাও পরীক্ষায় কিন্তু সময় শেষ হয়ে যাবে। তো এখানে দেখো বলেছে একটা টেবিল দিয়ে দিয়েছে, এই টেবিলে বলেছে হলো দেখো যদি বুধবার সমস্ত প্রদত্ত প্রিন্টারগুলির একত্রে মুদ্রিত পৃষ্ঠার সংখ্যা শনিবার সমস্ত প্রদত্ত প্রিন্টারগুলি একত্রে মুদ্রিত পৃষ্ঠার সংখ্যার চেয়ে 15% বেশি হয়, তাহলে বুধবার সমস্ত মুদ্রিত পৃষ্ঠার সংখ্যা, তাহলে শনিবারে এই যে এই টোটালটা কিন্তু টোটাল আমি যদি ক্যালকুলেট করতে চাই, ক্যালকুলেশন করতে গেলে এই এল, এম, এন এবং ও এর যে ভ্যালুটা, এটা কবে দেওয়া আছে, স্যাটারডের যে ভ্যালুটা, এই স্যাটারডের যে ভ্যালুটা এটাকে যোগ করতে হবে। তো শূন্যতে আসলো 0, তাহলে 9 8 17, 3 20, 20 4 24, 4 হাতে আমার 2, 8 দিয়ে 10, 5 15, 15 দিয়ে 17, 17 5 22, 2 হাতে আমার 2, 7 দিয়ে 9 6 15, 11 26, 8 34,240। এবার এইটার যখন আমি 115/100 করব তবে সে উত্তর আসবে। তাহলে এত বড় ক্যালকুলেশন আমার করার দরকার নাই। 115 আমি দেখলাম যে 15% এখানে বেশি, তাহলে 115 মানে কি লিখতে পারি, 115কে 5 × 23 লিখতে পারি। তাহলে আমি যদি এখানে 23 দিয়ে কোনটা বিভাজ্য সেটা চেক করে নেই, সেটাই আমার হয়ে যাবে, বোঝা গেল। তাহলে 23 দিয়ে একটা বিভাজ্য নিয়ম আছে, নিয়মটা কি, যে লাস্টের যে ইউনিট ডিজিট অর্থাৎ একক ঘরের যে অঙ্ক, এই একক ঘরের অঙ্ককে 7 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পর যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটাকে বাকি সংখ্যার সঙ্গে অ্যাড করে ওই যে রেজাল্টটা ওইটা যদি 23 দিয়ে বিভাজ্য হয় তবেই কিন্তু সংখ্যা 23 দিয়ে বিভাজ্য হবে। তাহলে চলো অ্যাপ্লাই করি। দেখো 4 থেকেই শুরু করি আমরা, যে 39,376, এটাকে কত দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে 6 × 7 কত হলো 42, তাহলে 7 দিয়ে 9, 4 3 7। এবার এইটাকে আমি 7 দিয়ে গুণ করব, এটা কত হয়ে যাবে 63, 7 3 10, 9 6 15 5 হাতে আমার 1, 3 আর 1 4। কি বললো 7 3 10 হাতে আমার 4, 9 7 16 6 হাতে আমার 1, 3 আর 1 4। দেখো এটা হবে 460। এবার এই যে 460 এটা তো 23 দিয়ে বিভাজ্য, তাহলে সুতরাং আমি এখানে আইডিয়া পেয়ে গেলাম এইটা কিন্তু উত্তর হবে। আচ্ছা পরেরটাও ট্রাই করে দেখি 23 দিয়ে বিভাজ্য হয় কিনা। দেখো 40,263, তাহলে এইটাকে যদি 7 দিয়ে গুণ করি কত হবে 21 হবে, এইটাকে যদি গুণ করি 40 47 হবে, আবার এইটাকে 7 দিয়ে গুণ করলাম 49 হবে, 9 4 13 3 হাতে আমার 4 5, আবার এইটাকে 7 দিয়ে গুণ করলাম 21, 5 আর 4 4 2 6, তো 66 কি 23 দিয়ে বিভাজ্য না, তাহলে আমি কিন্তু উত্তর পেয়ে গেলাম। তাহলে এই পরীক্ষাতে তোমাকে এই ধরনের অ্যাপ্রোচ ব্যবহার করলে কিন্তু তবেই কিন্তু কাজ হবে, না ছাড়া কিন্তু কাজ হবে না।
নেক্সট কি বলেছে দেখো, ইন এ ক্লিয়ারেন্স সেল এ শাড়ি হুজ মার্ক, অর্থাৎ একটি শাড়ি যার মূল্য ছিল 10,490, এখন বিক্রি হচ্ছে কততে, 9,441-এ। তাহলে কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে? কার উপরে ছাড় হবে? বিক্রয় মূল্যের উপরে, বা ছাড়, সরি বিক্রয় মূল্য বলছি। যদি ছাড় হয় হলো যেটা হলো কি বলো, মার্ক প্রাইস। মার্ক প্রাইস মানে হলো যেটা হলো ওই যে ট্যাগ, যে প্রাইস ট্যাগ, ওই প্রাইস ট্যাগে যে প্রাইসটা লেখা থাকে সেইটা হলো মার্ক প্রাইস। তাহলে আমি এখান থেকে যদি বিয়োগ করি 10,490 মাইনাস 9,441 বাই 10,490 ইন্টু 100, এইটা ক্যালকুলেট করলে 10% আসবে। আর এইখানে বিয়োগ করবো, এখানে আসবে হলো 10,049। নেক্সট দেখো কি বলেছে, একটি পাইপ 12 ঘন্টায় ওভারের ট্যাঙ্ক ভরতে পারে, কিন্তু নিচে ফুটো টাকায় এটি 18 ঘন্টায় ভরে। দেখো এটাও খুব সোজা অঙ্ক। এটা তুমি দুভাবে করতে পারো, এক টোটাল ওয়ার্ক, আর একটা যেটা আমরা এলসিএম দিয়ে করি। তাহলে আমি যদি ধরলাম যে এ 12 ঘন্টায় পূর্ণ করলো, তাহলে একটা লিকটা আছে, আমি লিকটাকে ধরলাম এল 18 ঘন্টায়, তাহলে এর হলো 2, এর হলো 3। তাহলে দেখো এইখান থেকে আমি একটা জিনিস পেলাম যে এর আসলো 3, এ প্লাস লিকের, অর্থাৎ এর সঙ্গে যে ফুটোটা আছে সেটা আসলো 2। তাহলে এর যদি 3 হয়, তাহলে লিকের জন্য লিক কিন্তু যোগ হয়েছে, কিন্তু তাও 2 হয়ে গেছে। তার মানে লিককে আমি কি বুঝলাম, লিকের ভ্যালু হলো -1। বোঝা গেল? এইবার এইখানে যদি যেহেতু বলেছে লিকের ভ্যালু -1, তাহলে এইখানে এ এর ভ্যালু আমি কত পেলাম, 3। তাহলে টোটাল ওয়ার্ক কত? এই যে দেখো এ ইন্টু 12 লিখেছি, তার টোটাল ওয়ার্ক হলো 36। এই 36 বাই -1, তাহলে টাইম কোনোদিনও মাইনাস হতে পারে না, তাহলে 36 ঘন্টা টাইম লাগবে। অপশন ডি চা। এই ধরনের শর্ট অ্যাপ্রোচ একদম ধুলোর মতো উড়িয়ে দিতে হবে, শর্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে। দেখো এবার কি বলছে, দুটি ত্রিভুজ সর্বসম যদি ইএফজির ক্ষেত্রফল, আচ্ছা দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় অর্থাৎ কংগ্রুয়েন্ট হয়, তাহলে দুটো ত্রিভুজ যদি কংগ্রুয়েন্ট হয় ওর সমস্ত কিছু কিন্তু সমান হবে একে অপরের সাথে। তাহলে এ এর এরিয়াও যদি 124 হয়, অপরটার এরিয়াও কিন্তু 124 হবে। মুখে মুখে দেখো অঙ্ক শেষ। দেখো এটা একটা অ্যাপ্রোচ। তাহলে এই অ্যাপ্রোচটা কি বলেছে দেখো, এখানে জাস্ট ভাঙা হয়েছে কোশ্চেনটাকে, আর কিচ্ছু করা হয়নি, শুধু ভাঙলেই অঙ্ক শেষ। তাহলে এই যে 2c, এই সিটাকে আমি একটা সিকে এখানে আনলাম মনে করো, আর একটা সি এইদিকে থাকলো, এটাকে বি কে এইভাবে করলাম। তাহলে এইখানে আমি কি লিখলাম যে a স্কোয়ার মাইনাস 2ac, সি স্কোয়ার লিখলাম না কেন, কারণ এখানে এটা যখন আমি হোল স্কোয়ার করবো তখন এই সি স্কোয়ারটাও কাটবে, এই সি স্কোয়ারটাও কাটবে। আবার এইখানে আমি এটা লিখতে পারি 2bc প্লাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2bc, দেখো এ স্কোয়ার মাইনাস 2bc কোথায় আছে, এই যে বি হলো উত্তরে। বোঝা গেল? আচ্ছা দেখো এখানে বলছে ইফ দ্য ইকুয়েশনস অ্যান্ড এই ইকুয়েশন যদি সমান্তরাল হয় তাহলে কে স্কোয়ার প্লাস 6। দেখো যদি সমান্তরাল হয় তখন আমরা লিখতে পারি a1 বাই a2, এটা প্রপার্টি, ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4 বাই k মাইনাস 2 ইকুয়াল টু k মাইনাস 2 বাই 9, এটা লিখতে পারি। তাহলে k মাইনাস 2 এর আসলো হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসলো, 36। তাহলে এর যদি রুট করি k ইকুয়াল টু কত আসবে, k মাইনাস 2 ইকুয়াল টু আসলো 6, তাহলে k ইকুয়াল টু 8। এবার এখানে দেখো এই 8 k এর ভ্যালু বলেনি, k স্কোয়ার প্লাস 6 বলেছে। তাহলে k স্কোয়ার মানে 8 এর স্কোয়ার মানে 64 প্লাস 6, উত্তর হবে হলো 70। এই প্রপার্টিটা সবাই জেনে রাখবে, ইকুয়েশন থেকে কিন্তু কোশ্চেন দেখাই যায়, অবশ্যই অবশ্যই পাবে ইকুয়েশন থেকে কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, এই 4 বছরে কার উৎপাদন সর্বাধিক ছিল। দেখো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে সবগুলোর উৎপাদন কিন্তু 240-এর কাছাকাছি, গড় উৎপাদন, টোটাল উৎপাদন 240-এর কাছাকাছি। এবার আমি যদি
আমি যদি এটা দেখে নিই যে 240-এর থেকে কোনটা বেশি, অর্থাৎ ওয়েটেড এভারেজ যদি করে নিই কোনটা বেশি কোনটা কম, তাহলে কিন্তু আমি কার গড় উৎপাদন সবচেয়ে বেশি পেয়ে যাব। দেখো এবার দেখো এইখানে দেখো C1 এর আমি কি বলেছি যে 240 সবার আছে, তাহলে এখানে আমি যদি জাস্ট এটা বার করি যে কার কতটুকু বেশি আছে, তাহলে আমি বেরিয়ে যাবে, তাহলে 8 8 কেটে যাচ্ছে, এখানে 5 বেশি। C2 এখানে 4, 240-এর থেকে 4 বেশি, -1, 0, +4, 7 বেশি, এখানে কত বেশি, 5 বেশি। যার টোটাল বেশি হবে তার এভারেজ বেশি হবে। এটা দেখো +4, -4, -5, -10, তাহলে এটা কেটে গেল, এখানে -15, তাহলে C3 তো হবেই না, বোঝাই যাচ্ছে। তাহলে এই দেখো 0, +10, -10, +8, +2, তাহলে এইটা 240, এইটা হবে না, C2 হলো সবচেয়ে বেশি, তাহলে উত্তর C2ই হবে। তো এই ধরনের অ্যাপ্রোচ পরীক্ষায় লাগাতে হবে তোমাকে। ওই 240 যোগ করলাম ভাগ করলাম ওই সমস্ত করলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না, বা কোশ্চেনই করতে করতে দেখা গেলো টাইম শেষ। দেখো এইখানে কি বলেছে যে এক্স ওয়াই জেড ধনাত্মক সংখ্যা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এক্স ওয়াই 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে দেখো এই 1/x প্লাস 1/y প্লাস 1/z এর সবচেয়ে ক্ষুদ্রতম মান তখনই পাবো যখন এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড হবে। ইকুয়াল টু আমি কত ধরতে পারি, 1/3। তাহলে এখানে যদি 1/3 হয় তাহলে এইটা কিন্তু 1 হয়ে যাবে কিন্তু। তাহলে এইখানে যদি 1/x ইকুয়াল টু যদি 1/1/3 হয়, তাহলে এখানে কত হবে, 3 হবে। তাহলে 3 + 3 + 3 ইকুয়াল টু 9। এই হলো উত্তরে। এটা তুমি গুগলে মেরে দেখবে যে কত বড় উত্তর আসে এটাতে। আমি তো অ্যাপ্রোচ ছোট শেখাচ্ছি অনেক। দেখো এইবার এখানে একটা অ্যাপ্রোচ sec আলফা প্লাস tan আলফা বা প্লাস tan আলফা বাই sec আলফা মাইনাস tan আলফা ইকুয়াল টু 7/4। দেখো এখানে একটা কনসেপ্ট দিয়েছে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই এর ভ্যালু দিয়েছে। তাহলে আমি যদি এখান থেকে tan আলফার ভ্যালু বের করতে চাই তাহলে কি করব, আমরা জানতাম যে এটা কিন্তু ডাইরেক্ট অঙ্ক হিসাবে করাচ্ছি, পরীক্ষায় যেভাবে আমরা করবো সেভাবে করতে হবে। তাহলে ওয়াই এর ভ্যালু যখন আমরা বের করি তখন কি করি, 7 - 4/2। তাহলে ওয়াই মানে কি, এখানে 3, ওয়াই মানে হলো tan আলফা। এইবার tan মানে কি সাইন বাই কস, তাহলে নিচে কিন্তু আমাদের 3 আসবে, কিন্তু নিচে কোসেক আলফা মানে নিচে সাইন 1/sin, তাহলে নিচে কিন্তু 3 আসবে। দেখো নিচে 3 একটা অপশানেই আছে, অপশন 3, উত্তর এটাই হবে। এবার আমি যদি ভুল বার করতে চাই, এখানে অপশন অ্যাকচুয়ালি ভুল আছে, উত্তর হবে উপরে কত হবে, উপরে হবে অ্যাকচুয়ালি √13 হবে এটা। এটা হবে √13/3। এটা অপশনটা ভুল আছে, কিন্তু আমি এখান থেকে বুঝে আমাকে পুরো করতে হবে না, নিচে যেটা 3 হবে ওইটুকুই উত্তর হবে। তো এইভাবে এই অ্যাপ্রোচ লাগালে তবেই তুমি পরীক্ষায় কিন্তু সলভ করতে পারবে কোশ্চেনগুলো। দেখো রমেশের কাছে 18,000 টাকা আছে, তিনি 7% 5% 7,000 টাকা 5% হারে, 6,000 টাকা 6% হারে 1 বছর শেষে 1,160 টাকা সুদ পেলো, তবে বাকি মূলধনের উপর সুদের হার কত। দেখো কি বলছে, 7,000 টাকার 5%। দেখো আমি জানি পার্সেন্টের মধ্যে কিভাবে 100, এই দুটো শূন্য কিন্তু রিজার্ভ থাকে, বাকি ক্যালকুলেট হয় এর সাথে, তাহলে দুটো শূন্য রিজার্ভ করে নিলাম। এই 5টাকে এখন জাস্ট এর সঙ্গে গুণ করলে কত হলো, 350। আবার এইখানে 6,000 টাকা, এখানে 6%, এই 6-এর সঙ্গে 6%-এর সঙ্গে 6% না 6-এর সঙ্গে 60 গুণ করলাম, হলো 360। এই টোটাল যোগ করে কত আসলো, 710। এই 710কে আবার 1160-এর থেকে বিয়োগ করবো আমি, 1160 বিয়োগ করলাম, কত হলো 450। এই 450 কার উপর পেলাম আমি, 18,000-এর উপর, ইন্টু 100।
ক্যালকুলেশনের স্পিড থাকতে হবে, এইটা হলো বড় ব্যাপার। ক্যালকুলেশনের স্পিড না থাকলে কিন্তু কোশ্চেন তুমি করতে পারবে না। সরি, 18,000 বলছি, এই যে 18,000 কেন হবে এখানে, এই 450টা বাকি টাকার উপর আমি সুদ পেয়েছি। দেখো এখানে বলেছে বাকি মূলধনের ওপর, তাহলে এই যে 7 আর 6 এটা মিলে কত হয় 13, আবার এই 13কে আমি 18,000 থেকে বিয়োগ করলাম, তার মানে কত হলো 5,000, মানে 9%। যাদের প্রিপারেশন কমপ্লিট তারাই একমাত্র এই পদ্ধতিগুলো বুঝতে পারবে। হ্যাঁ, কেউ যদি অবশ্যই শিখতে চাও তোমরা অবশ্যই করতে পারো, কারণ এখানে তোমাদের শর্ট অ্যাপ্রোচটা শিখবে। আমি যে টেকনিকগুলো শেখাই সেটা মূলত ক্যালকুলেশন একদম মানে যতটা শর্টে অঙ্ক করা যায় এবং যে অ্যাপ্রোচে করলে সবচেয়ে স্মার্টলি সলভ করা যাবে। তো চলো নেক্সট কোশ্চেনে। দেখো একটি ঘনবস্তুর দৈর্ঘ্য বস্তু উচ্চতা দিয়েছে, তবে ঘনবস্তুটির আয়তন কত? তো যেটাই হোক সেটা 3-এর মানে এখানে 6 গুণ করা হয়েছে, বা আমি এটা বলতে পারি যে 3 দিয়ে ভাগ যাবে। 7 দিয়ে 9 একে 10 ভাগ যাচ্ছে না, 9 দিয়ে 11 কে 12 এটা যাচ্ছে, 96 তো হবেই না, এটা 3 দিয়ে যাবে, কিন্তু এটা হলো 8-এরও ফ্যাক্টর। এটা মেন হলো আমাকে দেখতে হবে চার্জটা 32, তাহলে 32-এর সঙ্গে 6 গুণ করে 3 ঘরের সংখ্যা হবে একটা, উত্তর হবে হলো 192। দেখো 9 একে 10 দিয়ে 12, 2 একে 3, 8 3 11 যাচ্ছে না, 7 দিয়ে 9 একে 10 যাচ্ছে না, 2 উত্তর হবে এখানে। তা আমাকে গুণও করে দেখতে হলো না, জাস্ট ডিভিসিবিলিটি চেক করলাম। কার ডিভিসিবিলিটি? যে রুল অফ 3। এবার রুলের 3 কি? ডিজিট সাম। ডিজিট সাম কি অ্যাপ্লাই করলাম আমি এখানে? 218, এই যে এগুলোর যোগ করলাম, এগুলোর যোগ করে কত হলো? 8 একে 9 দিয়ে 11, এটা 3 দিয়ে ভাগ যায় না। আবার 192, এইগুলো যোগ করলাম, 9 দিয়ে 11 কে 12, এইটা যায়, 9 যোগ 6 15, এইটাও যায়, 1 প্লাস 7 প্লাস 2, এটা যায় না। এবার এই দুটোর মধ্যে আমি বার করবো কি করে? এই দুটোর মধ্যে আমাকে এইভাবে বার করতে হবে। দেখো আমি জানি যে 4 8 32, 32-এর সঙ্গে 6, তাহলে 30-এর সঙ্গে 6 গুণ করলেই হয় 180, তাহলে এটা 2 ঘরের সংখ্যা, এটা যাবে না, তার মানে এইটা 3-এর দ্বারা ডিভিজিবল। আমাকে কিন্তু গুণও করতে হলো না, জাস্ট কোশ্চেন দেখলাম আর উড়ালাম, এইভাবে করতে হবে। দেখো এবার এইখানে কি বলেছে, যে টেবিলটি বছরের পর বছর ধরে হেলমেটের বিক্রি দেখায় 2002 সালে 1999 সালের তুলনায় হেলমেট সির বৃদ্ধির শতাংশ কত? দেখো এখানে হেলমেট সি দেওয়া আছে, 1999 সালে 54 ছিল, 2002 সালে 68 হয়েছে, তাহলে 54 থেকে কত হয়েছে? 68, বৃদ্ধি কত হয়েছে? 14, তাহলে 14/54 ইন্টু 100। তাহলে দেখো আমি দেখো এখানে যদি 56 থাকতো 54 বদলে, তাহলে এটা 25% হতো। 54/4 করলে কত হয়? 13.5, কারণ 4 তেরং 52, তাহলে এটা 25%-এর তুলনায় কিন্তু বেশি হবে। আবার এর যদি আমি 26% বার করতে যাই, তাহলে 26% বার করতে গেলে এখানে 0.54 যোগ হবে, তাহলে এটা কিন্তু 0.5 যোগ করলে 14, তাহলে 14.04 হলে তবেই সেন হবে, তাহলে 26%। তাহলে এখানে আছে কত? 14, তাহলে 26, এই যে 26%, এর থেকে কিছুটা কম হবে, তাহলে হবে এর মধ্যে দেখো 26% নিচে একটা আছে 25.93। এই হলো উত্তর। আমাকে অত বড় ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। দেখো এখানে একটা বার গ্রাফ দিয়ে দিয়েছে, কি বলেছে? দ্য রেফ্রিজারেটর প্রডিউসড বাই কোম্পানি সি ফ্রম হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল প্রোডাকশন। দেখো এখানে দিয়েছে প্রোডাকশন ক্যাপাসিটি, এবং এখানে দিয়েছে হলো প্রোডাকশন ইন দ্য 2018, অর্থাৎ 2018 সালের যে প্রোডাকশন ক্যাপাসিটি ছিল 3টে কোম্পানির এবং কতগুলো প্রডিউসড হয়েছে সেইটা। এবার আমাকে বার করতে হবে কি? কোম্পানি সি, তার মানে আমি এই বার গ্রাফটা দেখবো, মোট উৎপাদনের কত শতাংশ, মানে উপরে লিখলাম আমি 150, নিচে আমি দিলাম 180 প্লাস এই যে 180 প্লাস 200 প্লাস 170। দেখো আমি এটাতে অত যোগ, এখানে যদি আমি 3টায় 200 ধরি তাহলে কত হতো? 600 হতো, ঠিক 600 হতো। এইবার এখানে কত আছে? 3, এখানে 30 কম, এখানে 20 কম, তাহলে 150/550 হলো।
তাহলে এটা কিন্তু তোমাদের পার্সেন্টেজের ইয়ের মধ্যে পড়ে। 5 দিয়ে কাটলে 3/11। আচ্ছা 1/11 মানে কত? 1/11 মানে 1/11 মানে হলো 9.09, তাহলে 27.27, 150। আচ্ছা 37, 38, 59। হ্যাঁ, অপশন ঠিকই আছে। তাহলে দেখো এটা হলো 3 কত হলো, 5 দিয়ে 3, 150। অপশন কোম্পানি সি, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখানে যে তোমার অপশনটা দিয়েছে এটা হলো 27.311। তো এইটা উত্তর। এখানে অপশন কিন্তু ভুল আছে, এখানে অপশন এটা ভুল দেওয়া আছে। দেখো এখানে কি দিয়েছে, যে একটা পেরিমিটার দিয়েছে সেক্টরের, যার রেডিয়াস এত এবং 30 আচ্ছা আমরা যখন বৃত্তের যে পরিমাপ বার করি সেটা কি হয়, সেটা জাস্ট আমাদের কিটা না হয় বৃত্তের পরিমাপের ক্ষেত্রে। বৃত্ত পরিমাপের ক্ষেত্রে আমরা শুধু কিন্তু এই যে বাইরের অংশটা এইটা নেই, কিন্তু আমরা যখন সেক্টর অর্থাৎ এখান থেকে একটা খণ্ড বার করব, মানে এইরকম একটা অংশ বার করব, তখন কিন্তু আমাকে এই যে এই দুটোর নিতে হবে, অর্থাৎ 2r নিতে হবে। সাথে আমাকে কি নিতে হবে, যে 2πr বাই 360 এইটা নিতে হবে। বোঝা গেল? তো আমাকে কিন্তু এইটা নিতে হবে। এইবার দেখো বলেছে 30°, তাহলে 360-কে যদি আমি 30 দিয়ে ভাগ করি কত হবে, 12 হবে। তাহলে এই যে 2πr, এই 2πr কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলেই আমার কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে 2r প্লাস 2πr বাই 12, এটাই হলো উত্তর। তাহলে 2r কত বলেছে, 20, এবং আর কি বলেছে 2πr, অর্থাৎ 2r মানে কত, আর হলো 10, তাহলে 2r মানে 20 ইন্টু 3.14 মানে 62.8/12। এটা ক্যালকুলেট করলে আমি পাবো 5.33। তো এইটা ক্যালকুলেট করলে আমি পেলাম 5.33, তাহলে উত্তর হবে 5.23। তো 25.2333 এরকম আসবে। তাহলে এই উত্তর হবে কিন্তু 25.2, অপশন 4। দেখো নেক্সট কি বলেছে, যে এই যে নাম্বারটা দেওয়া আছে 78458K854, 11 দিয়ে ডিভিজিবল। আচ্ছা অনেকে দেখবে যে অড ইভেনের পজিশন দিয়ে করে, আমি ওইভাবে করবো না। আমরা কি করবো, এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আমরা দুটো করে পেয়ার বানাবো, অর্থাৎ এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার। এবার আমরা যা দেখবো যে 11-র কাছাকাছি এর কি আছে, 11-র কাছাকাছি দেখো 78-এর কাছাকাছি কি আছে, 77। তাহলে 77 থেকে 78 কত বেশি, স্যার প্লাস 1 বেশি। 44 থেকে 45 স্যার কত বেশি, প্লাস 1 বেশি। 54 থেকে 55 মাইনাস 1 কম। তাহলে এইখানে আমাকে এমন কোন সংখ্যা বসাতে হবে যেটা কম হয়, ঠিক আছে। তাহলে এইখানে দেখো 88, 8 যদি বসাই এটা 0 হয়ে যাচ্ছে, 7 যদি বসাই 1 বেশি হচ্ছে, 9 যদি বসাই, হ্যাঁ 9 যদি আমি বসাই তাহলে কিন্তু 99 থেকে 1 কম হচ্ছে। তাহলে কে এর উত্তর এখানে কত হবে, 9। আচ্ছা আমি যদি 6 বসাই তাহলে কিন্তু 2 বেশি হচ্ছে এখান থেকে, সুতরাং উত্তর 9 হবে। কোশ্চেন এইভাবে সলভ করতে হবে, অন্যভাবে এগুলো হলো শর্ট অ্যাপ্রোচ আমরা যেভাবে ইউজ করে। এবার দেখো এখানে কি বলছে, এই অঙ্কটা খুবই সোজা। দেখো এখানে কি বলেছে, যে সাইনে এ যদি সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ এর মান হবে হলো 90° থেকে কম, তাহলে সাইনে বাই 1 প্লাস কসে এর মান কত হবে বলেছে। তাহলে আমাকে যদি এরকম বসাতে হয় তাহলে এখানে আমি কি করতে পারি, এ ইকুয়াল টু আমি 0 বসাতে পারি, তাহলে উপরে হয়ে যাচ্ছে 0। তাহলে 0 যদি উপরে থাকে তাহলে অ্যান্সার কত হবে, 0ই হবে। এবার আমি এখানে বসাও 0, সাইন 0 0, নিচে 0 ভাগ যাবে না,
এইখানে বসাও 0, cos 0 1 sin 0 0 হবে না, এটা 1 মাইনাস 0 বাই 0 হবে না, না কোনোটা গন্ডগোল। দেখো cos 0 1, cos 0 মানে কি 1, তাহলে 1 মাইনাস 1 উপরে 0 নিচেও 0, তাহলে এটা হবে হলো 0। তো উত্তর কিন্তু আমাদের এটা হবে। কেউ এটাকে ট্রিপলেট দিয়েও কিন্তু করতে পারে, অপশন 1 হলো উত্তর। দেখো এখানে কি বলেছে যে পি কিউ আর একটা ত্রিভুজ, পি কিউ আর, অর্থাৎ এবার বলেছে এর যে অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর মানে এই যে অ্যাঙ্গেল এই দুটোকে দ্বিখণ্ডিত করবে। আবার এর অ্যাঙ্গেল বাইসেক্টর একটা বিন্দুতে মিলিত হলো, এখানে কত ডিগ্রি কোণ করেছে, যে এখানে 107 ডিগ্রি কোণ করেছে। আমাকে পি বার করতে বলেছে। এবার এই যে কোণটা এটা কিন্তু হলো ইনসেন্টার, তাহলে ইনসেন্টারের ফর্মুলা কি, যে 90 প্লাস পি বাই 2, তাহলে এই যে 90 প্লাস পি বাই 2, আচ্ছা পি এর মান এখন আমি কিছু করতে যাব না। এখানে আমি কত দেখলাম, যে 90 এর থেকে কত বেশি, 17 বেশি, 90 প্লাস 17 107, তাহলে এই যে পি বাই 2 এর মান হলো 17, তাহলে পি এর মান কত হবে 34, বোঝা গেল। এই এখানে অপশনটা ভুল আছে, এই শিফটে কিছু কিছু কোশ্চেনের অপশন ভুল ছিল, দুটো কোশ্চেন ভুল পেলাম, এর উত্তর কিন্তু 34 হবে এটা। আচ্ছা দেখো এইবার এইখানে যে 7 সাইন থিটা, আচ্ছা পরীক্ষায় তোমরা সাইন থিটা লিখবে না, জাস্ট এস লিখবে, প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 9 সাইন থিটা প্লাস 9 সাইন থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু কি বলেছে 5/4। এবার দেখো সবগুলোকে আমরা মনে করো cos দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে আসবে 7 tan। আচ্ছা এবার এই 7 tan এর সঙ্গে মনে করো 4 গুণ করলাম, তাহলে হলো 28 tan প্লাস 16, 28 tan প্লাস 16, আবার এইখানে আমি গুণ করলাম, তাহলে কত আসলো 45 tan মাইনাস 10 আসলো, ঠিক আছে। এবার 45 থেকে যখন 28 বিয়োগ করব তখন কত হবে, 15 ধরে 8 বাদ দিলে কত হবে 17 হবে, ঠিক। আচ্ছা আবার এইখানে যখন আনবো 17 tan, আচ্ছা এইখানে যখন আসবে 26, তাহলে tan এর মান হয়ে যাবে 26/17, এইখানে এটা উঠে tan থিটা কিন্তু এইটা চলে আসলো। তাহলে এবার tan স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা আসবে যে ওপরে দেখো, ওপরে আমাদের কি হয়েছে 26-এর স্কোয়ার বাই 17 স্কোয়ার প্লাস 5। এবারে আমি ক্যালকুলেশন কি করব, ক্যালকুলেশন আমি করব না। দেখো 26 676-এর সঙ্গে এই স্কোয়ার গুণ হবে, তার মানে ওপরে অনেক বড় সংখ্যা 676, তাহলে 626-এর স্কোয়ার মানে হলো 676, আর 17 স্কোয়ার মানে 289, তাহলে 289 আবার ইন্টু 5, তাহলে অনেক বড় সংখ্যা হবে। তাহলে ওপরে অনেক, কিন্তু মাইনাস তো কখনোই আসবে না, আর এত ছোট সংখ্যা হবে না, তাহলে অপশন 3 হলো এর উত্তর। আমি কিন্তু এত বড় ক্যালকুলেশন দেওয়ার উদ্দেশ্য ছেলেপেলেকে ডিলে করানো, কিন্তু যদি তুমি স্মার্ট হও ডিলে করবে না, জাস্ট এই ছোট ছোট যে অবজারভেশন, এই অবজারভেশন দিয়েই কিন্তু কোশ্চেন কিন্তু সলভ করতে হয়। আচ্ছা এবার কি বলেছে দেখো, যে এখানে যা সাকসেসিভ লাগাতে হবে, এই যে ফর্মুলাটা এটা অ্যাপ্লাই করলে 10% ডিক্রিজ উত্তর হবে। তোমরা একটু ক্যালকুলেট করবে, সূত্রটা আমি বলে দিচ্ছি। কেউ এটাও করতে পারে যে প্রথমে এই দুটো ক্যালকুলেট করবে, তারপর এর যে রেজাল্ট আসবে এই রেজাল্টের সঙ্গে আবার 34 ক্যালকুলেট করতে পারো, বা একবারে যদি অ্যাপ্লাই করতে চাও যে এ প্লাস বি প্লাস সি, আচ্ছা প্লাসের বলতে কিন্তু এখানে মাইনাসও হতে পারে। এই এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাতে চিহ্ন সহজে অ্যাপ্লাই করো, এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি, এই ফর্মুলাটাকে কিন্তু চিহ্ন সহ অ্যাপ্লাই করতে হবে, প্লাস এ বি সি বাই 1000,
এটাকে চিহ্ন সহ যদি অ্যাপ্লাই করো এই ফর্মুলাতে তাহলেই হয়ে যাবে কিন্তু। আচ্ছা দেখো, এবার কি বলেছে যে একজন বেঈমান দোকানদার 25 টাকা কেজি হারে লবণ বিক্রি করছে, লবণের ক্রয় মূল্য। অর্থাৎ এবার দেখো সিপি, এইটা খুব সোজা অঙ্ক, যে কস্ট প্রাইস সেলিং প্রাইস সমান, কিন্তু কি বললো যে প্রতি কেজি থেকে 200 গ্রাম কমিয়ে দিল। কত থেকে 200 গ্রাম? 1000 থেকে 200 গ্রাম, মানে কত হলো? 800 গ্রাম। তাহলে 800 আর 1000, এটাকে কেটে পেলাম 4/5। তাহলে এখানে কত হলো? 4:5। তাহলে প্রফিট কত হলো? 1/4। 1/4 মানে কত পার্সেন্ট? 25%। এই তো কোশ্চেন শেষ। এইভাবে কোশ্চেন তোমাদের সলভ করতে হবে, না ছাড়া কিন্তু কোশ্চেন করতে পারবে না। দেখো, একজন চোর 800 মিটার দূরত্বে পুলিশকে দেখতে পায়। চোর দৌড়ানো শুরু করে, পুলিশ তার পিছনে ছোটে। পুলিশের গতি যথাক্রমে, চোর ও পুলিশের গতি 12 এবং 15 কিলোমিটার/আওয়ার। তো পুলিশ চোরকে ধরতে কত মিনিট টাইম লাগবে? দেখো কত আছে? 800 মিটার আছে। এবার 800 মিটারকে কত আমি লিখতে পারি? 0.8 কিলোমিটার বাই 3। তাহলে এইখানে আমরা কি পাবো? এইখানে আমি পাবো হলো যে টাইম। এই টাইমটা আমি পাবো কিন্তু আওয়ারে। তাহলে এইটা যখন আওয়ারে করবো ইন্টু 60 করে দেবো, তাহলে এটাকে আমি মিনিটে পাবো। তাহলে কত হবে? না, পুরো একটা গন্ডগোল হলো আমাদের এখানে। দেখো 800কে আমি লিখতে পারি 0.8 কিলোমিটার। এইবার আমার যে পুলিশ আছে, অর্থাৎ এর যে অঙ্কটা, এটা এইভাবে হবে যে পুলিশ এইখানে আছে, চোর এইখানে আছে। এবার এইখানে একটা প্লেসে যায় ধরবে, এই জায়গাটায়। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু চোর এক্সট্রা দৌড়াবে। তাহলে এর এইখানে যেতে যে টাইম লাগবে, এরও ওইখানে যেতে সেই টাইম লাগবে। তাহলে এর দুজনের যে মাঝের দূরত্ব, এই যে 0.8 কিলোমিটার, এই 0.8 কিলোমিটার যে কভার করবে, অর্থাৎ এখানে কতটা টাইম লাগছে ওই টাইমের সাথে, অর্থাৎ এই টাইমটা যদি আমি ক্যালকুলেট করি তাহলেই কিন্তু আমার কাজ কিন্তু শেষ। তাহলে দেখো, এইখানে আমি এটা কি বার করলাম যে এদের মধ্যে ডিস্টেন্স ছিল হলো 0.8 কিলোমিটার। এবার চোর দৌড়ানো শুরু করে, পুলিশ তার পেছনে ছুটে গতি দিয়ে দিয়েছে। তাহলে এইখানে টাইমটা কত লাগছে আমার? অ্যাকচুয়ালি এখানে টাইম লাগছে হলো আমার 8/30, মানে 16 মিনিট। অর্থাৎ এই যে 16 মিনিট, এই 16 মিনিটটাই কিন্তু উত্তর হবে। অর্থাৎ এই যে 16 মিনিট যেতে প্লাস এই 16 মিনিটে এই দূরত্ব অতিক্রম করে। বোঝা গেল? এবার দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ এ সেক্টর হুজ পেরিমিটার। অর্থাৎ এবার দেখো সেক্টরের কিন্তু পেরিমিটার দিয়ে দিয়েছে। এবার পেরিমিটার আমি একটু আগে ফর্মুলা বললাম যে 2r প্লাস 2πr ইন্টু থেটা বাই 360, এইটা হলো ফর্মুলা। এবার দেখো এখানে কি বলেছে যে 60 ডিগ্রি, তাহলে 60/360 যদি হয় তাহলে এখানে কত হবে? 2r প্লাস 2πr/6 হলো। এবার 2r কমন নিলাম, আর এখানে আমাকে বার করতে হবে, ঠিক আছে? 2r যদি আমি কমন নেই তাহলে এখানে কত আসবে? 1 প্লাস এই যে 2কে π/6, তাহলে পায়ের মান কত? যে 22/42, এটা কাটলাম 11/21। এবার 1 প্লাস 11/21 মানে 2r ইন্টু 32/21, ঠিক? তাহলে এইটা, এই যে 2r ইন্টু 32/21, এটা মানে কত লিখতে পারি? 64/3। তাহলে এই যে 2 আর 32, এটা কাটলো 34কে। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হয়ে গেল 7। এবার আর যদি 7 হয় তাহলে বলছে ওই যে এই যে কাটা যে এই অংশটা, এর ক্ষেত্রফল বার করতে বলছে। এটা কত? 60 ডিগ্রি। তাহলে টোটাল, এবারে আমরা একটা জানি স্কেলিং ফ্যাক্টর। স্কেলিং ফ্যাক্টরটা আমি যখন বৃত্ত পড়াবো তখন বলবো যে আর এর মান যদি 7 হয় তখন আমরা ক্ষেত্রফল লিখতে পারি হলে 154। এবার 14 হলে তখন কি করতে হবে? এগুলো আমি ধীরে ধীরে পরে বলবো। আমার সাথে ক্লাসগুলো কিন্তু রেগুলার তোমাদের করতে হবে, তাহলে জেনে যাবে। তাহলে আর এর মান যদি 7 হয় তবে ক্ষেত্রফল হয় 154।
এবার 154 যদি 100, এবার কত ডিগ্রি বলেছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মানে কত দিয়ে ভাগ করতে হবে, যে প্রথমে দেখলাম 6 দিয়ে, তাহলে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কাটলাম 77, এটাও 2 দিয়ে কাটলাম মানে 3, তাহলে উত্তর কোথায় যাবে 77/3। তো এই হলো আমাদের আজকের প্রশ্ন, এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকে, এবং এসএসসি জিডির জন্য আমি রেগুলার যে সিরিজগুলো আনছি এটাকে ফলো করো, এখানে যে শর্টকাট টেকনিক্সগুলো পাবে সেই টেকনিকগুলোতে কিন্তু তোমাদের বহু হেল্প হবে। তো চলো আজকের মতো বাই বাই, নেক্সট ভিডিওর জন্য সবাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পয়লা বৈশাখের। সবাই ভালো থেকো।